চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে তারেক রহমানের নির্বাচনী জনসভা। সমাবেশ স্থলে নেতাকর্মীর ভিড়। কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন পলিসি ডায়ালগে। ঢাকা মহানগরী দক্ষিণে জামায়াত আমিরের নির্বাচনী প্রচারণা। সকালে যাত্রাবাড়িতে জনসভা, দুপুরে গ্যান্ডারিয়া ও বিকেলে বকশীবাজার। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ফেডারেল এজেন্টদের গুলিতে আরও এক ব্যক্তি নিহতের ঘটনায় উত্তাল মিনিয়াপোলিস। টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। পরবর্তী সিরিজে জাতীয় দলে খেলায় বিবেচনায় থাকবেন সাকিব আল হাসান, জানালো বিসিবি। বাংলাদেশের বদলে বিশ্বকাপে সুযোগ পেল স্কটল্যান্ড। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি জানসিন জুথিকা। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে সকালে অনুষ্ঠিত হবে বিএনপির সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, সমাবেশে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। থেকে আমরা দেখছিলাম যে সকাল 8টার দিকে মাঠে কিছু কিছু নেতাকর্মী আসছিলেন, তবে এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে মাঠের প্রায় অর্ধেক বলা চলে যে নেতাকর্মীদের উপস্থিতিতে সরব হয়ে উঠেছে এবং এই মঞ্চ কিন্তু প্রস্তুত। কিছুক্ষণ পর প্রায় আরও 1 থেকে 1.5 ঘন্টা পরে এখানে তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। আমরা যতটুকু দলের পক্ষ থেকে জানতে পেরেছি যে 11:30টায় তিনি মঞ্চে উঠবেন এবং এখন তিনি চট্টগ্রামের যেই র্যাডিসন হোটেল, যেখানে তিনি রাত্রি যাপন করেছেন, সেই র্যাডিসন হোটেলে তিনি এক তরুণদের সাথে একটি মত বিনিময় সভায় অংশ নিয়েছেন এবং সেখানেও তিনি চট্টগ্রামের যারা সম্ভাবনাময় তরুণ আছে তাদের সাথে মত বিনিময় করে চট্টগ্রামের যে তারুণ্য বা তরুণ যে নেতৃত্ব তাদেরকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিবেন, তাদের কথা শুনবেন। এবং এইখানে যারা মূলত এসেছেন তারা কিন্তু চট্টগ্রামের দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। বিশেষ করে আমরা দেখেছি যে পার্বত্য চট্টগ্রাম থেকে একেবারে গভীর রাতে রওনা দিয়ে ভোরে চট্টগ্রামে পৌঁছেছেন এমন নেতাকর্মী আমরা পেয়েছি। তেমনি চট্টগ্রামের দূর দূরান্তের যে উপজেলা, সেখান থেকে কিন্তু অনেক ভোরে মানুষজন পোলো গ্রাউন্ডে ছুটে এসেছেন এবং 20 বছর 7 মাস পরে বলা হচ্ছে যে তারেক জিয়া চট্টগ্রামে এসেছেন এবং এবারই প্রথম দলীয় প্রধান হিসেবে তিনি এসেছেন। সুতরাং তার এবারের সফর তাদের কাছে আলাদা একটি স্বাক্ষর বহন করছে। সেজন্য তারা অনেকটা উৎসবের আমেজে রঙিন সাজে বর্ণিল হয়ে এই সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন। আমরা দেখছি যে বিভিন্ন রকমের টুপি এবং পতাকা নিয়ে তারা সমাবেশ স্থলে প্রবেশ করছেন এবং এরই মধ্যে কিন্তু দেখছি যে সমাবেশ স্থলের তাদের সরব উপস্থিতিতে কিন্তু মুখর হতে শুরু করেছে এবং 2টি স্তরে মূলত এখানে যারা আসছেন তাদেরকে বসানো হচ্ছে কিংবা অবস্থান করতে দেওয়া হচ্ছে। বিশেষ করে 40 ফুটের মধ্যে যারা নারী নেতৃবৃন্দ আছেন, নারী কর্মী আছেন, তাদেরকে বসতে দেওয়া হয়েছে এবং পেছনের যে অংশ অর্থাৎ পুরো মাঠ জুড়ে কিন্তু বাকি যারা নেতৃবৃন্দ আছেন, কর্মী আছেন, তারা আসছেন এবং আমরা দেখছি যে আসলে দলে দলে তারা নগরের বিভিন্ন প্রান্ত থেকে যে ছুটে আসছেন, বিভিন্ন বাসে করে দলীয় যে বাসগুলো দেওয়া হচ্ছে সেই বাসগুলোতে তারা আসছেন, ব্যক্তিগত গাড়িতে করে আসছেন এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে যাতে সমাবেশে নেতাকর্মীরা সমাবেশে তারেক জিয়ার বক্তব্য শুনতে পারেন সেজন্য বিভিন্ন স্থানে কিন্তু 200টির মতো মাইক স্থাপন করা হয়েছে। পাশাপাশি 10টি LED স্ক্রিন নগরের বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে যাতে যারা মাঠে থাকতে পারবেন না তারা কিন্তু বাইরে থেকে তারেক জিয়ার সমাবেশ, তারেক জিয়ার বক্তব্য শোনার সুযোগ পাবেন এবং পুরো চট্টগ্রাম জুড়েই আমরা দেখছি যে বিএনপি নেতাকর্মীদের আগমন বা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং রাজনৈতিকভাবে এটি আসলে বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমাবেশ বলা হচ্ছে, যেহেতু দীর্ঘ 17 বছর তারা রাজনীতির মাঠে দীর্ঘ নিপীড়ন এবং অত্যাচারের শিকার হয়েছেন বলে দাবি করেছেন এবং তারা বলছেন যে আসলে এই সমাবেশের মধ্য দিয়ে তাদের মধ্যে একটি নতুন জাগরণ হবে। যেহেতু বিএনপির সাথে চট্টগ্রামের একটি আলাদা ঐতিহাসিক একটি নৈকট্য আছে, আলাদা ঐতিহাসিক গুরুত্ব আছে, যেখান থেকে জিয়া যে ঘোষণা, স্বাধীনতার যে ঘোষণা, সেটি যেমন ঐতিহাসিকভাবে ভাস্বর, তেমনি মেজর জিয়ার যে হত্যাকাণ্ড সেটিও কিন্তু চট্টগ্রামে। সুতরাং নানা কারণে বিএনপির জন্য এই চট্টগ্রাম যেমন একটি উল্লেখযোগ্য জনপদ, তেমনি আজকের এই সমাবেশ
সেই দলের রাজনীতিতে নতুন একটি জাগরণ তৈরি করবে। এবং আমরা দেখছি ইতিমধ্যেই যারা প্রার্থী আছেন বিভিন্ন দলের, তারাও কিন্তু এই সমাবেশে যোগ দিচ্ছেন এবং তারা মনে করছেন যে এই সমাবেশের মধ্য দিয়ে তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি একটি ভিন্ন মাত্রা পাবে এবং নির্বাচনের যে উত্তাপ, যে জোয়ার, সেই জোয়ারের পাশাপাশি আমরা দেখছি যে বিএনপির রাজনীতিতে যেই দীর্ঘদিনের যেই শূন্যতা বা দীর্ঘদিনের যেই সংকট ছিল, সেই সংকট উতরে তারা আবারও দলীয়ভাবে ঘুরে দাঁড়াচ্ছেন এবং এই সমাবেশ বা এই জমায়েত সেই ইঙ্গিতই দিচ্ছে বলে মনে করছেন বিএনপি নেতৃবৃন্দ। এবং আমরা দেখেছি যে আসলে এই মঞ্চ থেকে শুরু করে পোলো গ্রাউন্ডের যেই প্রস্তুতি, সেটি কিন্তু দীর্ঘ এক সপ্তাহ ধরে নেওয়া হচ্ছিল এবং বিশাল একটি মঞ্চ কিন্তু ইতিমধ্যেই স্থাপন করা হয়েছে এবং সেই মঞ্চ থেকে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে কখন ভাষণ দিবেন তারেক রহমান সে অপেক্ষায় আছেন দলের নেতাকর্মী সহ সকলে। এবং তারা প্রত্যাশা করছেন যে এই সমাবেশ থেকে তাদের তৃণমূল থেকে শুরু করে একেবারে নারী নেতৃবৃন্দ কিংবা যারা ছাত্র নেতৃবৃন্দ আছেন সকলেই নতুন একটি দিশা পাবেন, নতুন একটি গতিপথ পাবেন এবং তারেক জিয়ার বক্তব্য শোনার জন্য এখানে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং আমরা যতটুকু জানি যে তিনি সকাল 11:30 নাগাদ এই মঞ্চে তাদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। চট্টগ্রাম থেকে বিএনপি সমাবেশের সবশেষ তথ্য জানাচ্ছিলেন ফয়সাল কারীম। নির্বাচনী সমাবেশের আগে চট্টগ্রামের হোটেল রেডিসনে পলিসি ডায়ালগের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে তরুণদের সাথে কথা বলবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, পলিসি ডায়ালগে কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে জানাবেন। যদিকে এই মাত্র আমরা দেখতে পাচ্ছি মঞ্চে এসেছেন তারেক রহমান। তারেক রহমানের সাথে তরুণ এবং তরুণীদের ভিউ এক্সচেঞ্জ নাম দেয়া হয়েছে ইউথ পলিসি টক উইথ তারেক রহমান। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তারেক রহমান হল রুমে এসে পৌঁছেছেন। তিনি এখানে যারা তরুণ তরুণী আছেন তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন এবং আমরা দেখতে পাচ্ছি তিনি মঞ্চে উঠছেন। এরপরে মূলত আনুষ্ঠানিক যে পলিসি ডায়ালগের কথা বলছি সেটি শুরু হবে। আপনাকে বলে রাখি যে আমরা দেখেছি এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই প্রায় 350 জন তরুণ তরুণীকে কার্ড দেওয়া হয়েছে এই হল রুমে প্রবেশ করার জন্য। এরপরেই তারা এখানে আসার পর মূলত এখনই শুরু হবে পলিসি ডায়ালগ, অর্থাৎ তিনি এখানকার যারা তরুণ তরুণী আসছেন তাদের সমস্যার কথাগুলো শুনবেন, তারা কি চায়, কেমন বাংলাদেশ দেখতে চায়, তাদের প্রশ্নগুলো নেবেন। একই সাথে তিনি তার ভিউ এক্সচেঞ্জ করবেন, তিনি তার মতামতগুলো প্রদান করবেন, তিনি কেমন বাংলাদেশ দেখতে চান সেই বিষয়গুলো তুলে ধরবেন। আপনি জানেন যে এই আলোচনা কিংবা সমাবেশ মানে শুধুমাত্র বক্তারা বক্তব্য দিবেন সেটি নয়, এই ধারণা তিনি চেঞ্জ করতে চেয়েছেন। যার কারণে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন ধরে তিনি যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু ইন্টারেক্টিভ আলোচনার চেষ্টা করছেন, অর্থাৎ অডিয়েন্সে যারা থাকছেন তাদেরকে তিনি মঞ্চে ডেকে নিচ্ছেন, তাদের কথা শুনছেন, তারা কেমন তাদের বাংলাদেশ, নতুন বাংলাদেশ দেখতে চায় সে বিষয়গুলো কিন্তু তিনি তাদের কাছ থেকে শোনার চেষ্টা করছেন এবং তার যে ভবিষ্যৎ পরিকল্পনা, তিনি কিভাবে এই বাংলাদেশকে গড়ে তুলতে চান সেই কথাগুলো বলছেন। বিশেষ করে আজকের যে পলিসি ডায়ালগের কথা বলা হচ্ছে, এখানে আমরা যতটুকু ধারণা করছি যে এখানে চট্টগ্রামের যে তরুণ তরুণী আছেন তাদের আধুনিক শিক্ষা থেকে শুরু করে বেকারত্ব কিংবা উদ্যোক্তা তৈরির যে বিষয় সেগুলো কিন্তু প্রাধান্য পেতে পারে এমনটি ধারণা করা হচ্ছে। এবং তার যে চট্টগ্রাম নিয়ে, তারেক রহমানের চট্টগ্রাম নিয়ে যে একটি বিশেষ পরিকল্পনা রয়েছে সেটিও তিনি উপস্থাপন করবেন এমনটি আমরা ধারণা করছি। এরপর পরেই তারেক রহমান চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠ, সেখানে যে মহাসমাবেশ সেই মহাসমাবেশে ভাষণ দেবেন, অর্থাৎ 11টার দিকেই তিনি সেখানে যাওয়ার কথা আমরা এমনটি জানতে পেরেছি। আমরা আপনার মাধ্যমে বলে রাখি যে তারেক রহমান দীর্ঘ 20 বছর পর কিন্তু চট্টগ্রামে এসেছেন। এর আগে 2005 সালে মেয়র নির্বাচনের একটি জনসভায় যোগ দিতে তিনি এসেছিলেন। মাঝখানে প্রায় 20 বছর অতিক্রম হয়েছে, এরপর তিনি আবারও চট্টগ্রামে এসেছেন। এটিও কিন্তু একটি নির্বাচনী জনসভা। তার আগেই মূলত তিনি রেডিসনগুলোতে তরুণদের সাথে বসেছেন, কথা বলছেন, তাদের চিন্তা,
কেমন তারা বাংলাদেশ দেখতে চায় সেই বিষয়গুলো জানার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারেক রহমান তিনি যারা অডিয়েন্স আছেন তরুণ তরুণী যাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান তাদের উদ্দেশ্যে কথা বলা শুরু করেছেন। বলে রাখি যে তারেক রহমান বিএনপির নতুন চেয়ারম্যান হওয়ার পর কিন্তু চট্টগ্রামে এটি তার প্রথম সফর, যার কারণে আমরা দেখেছি গতকাল থেকে তিনি যখন সন্ধ্যার পরে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন তখন থেকেই কিন্তু তাকে দেখার জন্য তাকে স্বাগত জানার জন্য চট্টগ্রামের সর্বস্তরের বিশেষ করে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও গিয়েছিল এবং এরপরে তিনি রেডিসন ব্লুতে চলে আসেন সন্ধ্যার পর। এবং আজকের শিডিউল অনুযায়ী কিন্তু যে সামিট অর্থাৎ তরুণদেরকে নিয়ে তার যে ভিউ এক্সচেঞ্জ সেটি শুরু হয়েছে। এরপর পরে মূলত তিনি সমাবেশে যোগ দেবেন। এদিকে সমাবেশকে বলে রাখি যে সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই কিন্তু পলো গ্রাউন্ড মাঠের চারপাশে নেতাকর্মীদের ভিড় আমরা লক্ষ্য করেছি। আবার অনেকেই রাত থেকেই কিন্তু এই সমাবেশে যোগ দেওয়ার জন্য মাঠের আশপাশে অবস্থান করছিল এবং দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এই সমাবেশকে কেন্দ্র করে 10 থেকে 15 লাখ মানুষের উপস্থিতি হবে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে, সেই দৃশ্যগুলো আমরা দেখেছি এবং দলের নেতাকর্মীরা কিন্তু এর মধ্যে উজ্জীবিত হয়েছেন। তারা বলছেন যে বললে অনেক কথা বলতে পারি, ও খারাপ, ও মন্দ, ও এটা ওটা, বাট আমি মনে করি এগুলা কিন্তু আমাদের কারো কোনো সলিউশন আনবে না। আমাদের প্রত্যেকেরই সমাজে জীবনে প্রত্যেকেরই বিভিন্ন রকম প্রবলেম আছে। হ্যাঁ, এটাও ঠিক, সব প্রবলেম আমরা সলভ করতে পারবো না, কোনো মানুষই তার জীবনে সব প্রবলেম সলভ করতে পারে না, বাট তারপরেও একটু যদি বেটার কিছু করা যায়, আমরা আমাদের দলের পক্ষ থেকে কিছু প্ল্যান গ্রহণ করেছি। ইফ উই আর ইলেক্টেড, আমরা কম বেশি কি কি বিষয় অ্যাড্রেস করব, দেশের কি কি বিষয়। তো এই বিষয়গুলো নিয়ে কম বেশি আপনাদের সামনে আমি আজকে কথা বলবো, যদি বিষয়গুলো আপনাদের কাছ থেকে আসে কম বেশি। তাহলে আমি আর কথা না বাড়ে বরঞ্চ আমরা আসেন আলোচনা করি, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে আপনারা যারা ভবিষ্যতে যারা দেশকে পরিচালনা করবেন, নেতৃত্ব দেবেন, আপনাদের কি চাওয়া বা কি পাওয়া বা কি কোন দৃষ্টিভঙ্গিতে আপনারা দেখছেন। এখানে একটা কথা বলি, আপনাদের মতন ইয়াং যারা আছেন, আমরা যদি ইয়াং বলতে ইউনাইটেড নেশনের ভাষায় এখন 60 পর্যন্ত মোটামুটি ইয়াং হিসেবে কনসিডার করা হয়। তো 15 থেকে যদি 60 ধরি, এই যে পপুলেশনের এই যে ধরনটা, ডেমোগ্রাফিটা পপুলেশনের, এই মুহূর্তে আমাদের জন্য এটা একটা অ্যাডভান্টেজ পজিশনে আছে। বাট এই অ্যাডভান্টেজ পজিশনটা থাকবে মোটামুটি আগামী 15 বছর, ধরে নিলাম 20 বছর, অর্থাৎ 2040 বা 45 পর্যন্ত। কাজে আমাদেরকে এখনই আমাদের প্ল্যানিংগুলো ওইভাবে তৈরি করতে হবে, সাজাতে হবে। অর্থাৎ আমাদের যে ওয়ার্ক ফোর্স, অর্থাৎ আপনারা বিভিন্ন সেক্টরে, এই ওয়ার্ক ফোর্সটার সুবিধাটা আমরা পাবো আগামী 15 থেকে ম্যাক্সিমাম 20 বছর পর্যন্ত। তারপরে আবার এই 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 পুরা ডাইনামিকটা আবার চেঞ্জ হওয়া ধরবে। আই এম শিওর আপনারা এটা নিশ্চয়ই অনেকে জানেন, যেটা আমি আপনাদেরকে বললাম। তো আসুন আমরা কিভাবে আপনাদের চিন্তা অনুযায়ী বাংলাদেশটাকে আমরা কিভাবে আগামী দিন সাজাতে চাই, আপনাদের চিন্তা ভাবনাটা আমি শেয়ার করি। ধন্যবাদ। এখন যদি কেউ কিছু বলতে চান, জি আপনি বলেন। রুমন মাইক। আসসালামু আলাইকুম স্যার, আমি তাসনুবা তাসরিফ, আমি পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে 4র্থ বর্ষে। একটু পজ দেই। আপনি আপনার যারা প্রশ্ন করবেন, হয় আমাকে ভাইয়া বলতে পারেন, অথবা চট্টগ্রাম পলিসি ডায়ালগ আয়োজনে বক্তব্য রাখছিলেন তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেশের উত্তরাঞ্চলের সফর শেষে ঢাকা মহানগর দক্ষিণে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দিনের প্রথম জনসভার যোগ দেবেন যাত্রাবাড়ির কাজলা ব্রিজ এলাকায়। সেখানে আছেন আজহার লিমন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। লিমন, জামায়াত ইসলামীর আমির যখন
কখন যোগ দেবেন এবং সমাবেশে নেতাকর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন কিনা সেখানকার কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। জ্যোতিকা, ঢাকা 5-এর প্রার্থী কামাল হোসেনের যে প্রতীক, বাংলাদেশ জামায়াত ইসলামীর যে প্রতীক দাঁড়িপাল্লার সমর্থনে এই নির্বাচনী সভাটি হচ্ছে ডেমরা এলাকায়, যাত্রাবাড়ি থেকে খুবই কাছে। এটা হলো কাজলা ব্রিজের পাশেই এই সমাবেশটি হচ্ছে। এইখানে বাংলাদেশ জামায়াত ইসলামীর যিনি আমির ডাক্তার শফিকুর রহমান যে সূচি রয়েছে সেই সূচি অনুযায়ী বেলা 11টার দিকে এখানে আসবেন, সেভাবেই কিন্তু এখানে সূচি দেওয়া আছে। এবং আমরা দেখছি যে এখন মূলত এই আসনের যারা নেতাকর্মীরা আছেন তারা আসতে শুরু করেছেন। মূলত সমাবেশটির এখন প্রস্তুতি চলছে। দেখছি যে শুধুমাত্র এই ডেমরা এলাকা নয়, এই ঢাকা মহানগরী যে দক্ষিণ শাখা বাংলাদেশ জামায়াত ইসলামীর তাদের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামীর যে জোট করেছে, যে 11 দলীয় জোট, সেই জোটের মিত্র দলগুলোর শীর্ষ নেতারাও মঞ্চে আছেন। এবং যে দর্শক সারি অর্থাৎ নেতাকর্মীদের যে সারি, সেখানে আমরা দেখছি যে কিছুক্ষণ পরই কিন্তু এখানে মিছিল নিয়ে আসছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটি মিছিল কিন্তু এখানে আসছে এবং যেটি এখানে দেখা যাচ্ছে মূলত ঢাকা 4 এবং 5, ঢাকার যে মহানগরীতে যে 15টি আসন, সেই 15টি আসন লাগোয়া 15টি আসনের মধ্যে এই আসনটি একদম বলা যায় যে মহানগরীর সীমান্তে অবস্থিত। বিশেষ করে বুড়িগঙ্গার তীর থেকে শুরু করে আমরা পোস্তগোলা, শ্যামপুর, এই ডেমরা, এই অঞ্চলগুলো, ডেমরা, এই যাত্রাবাড়ি, মতিঝিলের কিছু অংশ নিয়ে কিন্তু এই ঢাকা 5 আসন, এটির আয়তনটা কিন্তু বেশ বড়। এবং ওই পাশে আমরা দেখছি যে ঢাকা 4 আসন যেটি শ্যামপুর কদমতলী, সেখান থেকেও এখানে কিন্তু মানুষেরা বা এই জামাতের নেতাকর্মীরা এখানে আসছে এবং তারা দাঁড়িপাল্লা স্লোগান দিতে আসছে। যেটি এখানে বলা যায় যে ঢাকা 5 আসনে এই সমাবেশটি হচ্ছে মোহাম্মদ কামাল হোসেনের সমর্থনে। কিন্তু এর সঙ্গে কিন্তু ঢাকা 4 আসনের যে প্রার্থী, অর্থাৎ সেইখানে দাঁড়িপাল্লার প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন, উনিও এখানে যোগ দিবেন। তার জন্য এখানে জামাতের যিনি আমির তিনি ভোট চাইবেন। এই আসনটি মহানগরীর একদম সীমান্তবর্তী আসন হবার কারণে এখানে কিন্তু নাগরিক অনেক সুবিধা থেকে বঞ্চিত আছে। আমরা কয়েকদিন ধরেই কিন্তু দেখছি যে এই জামাতের যারা বিভিন্ন সারির নেতাকর্মী তারা ভোট চাওয়ার ক্ষেত্রে এই নাগরিক সুবিধাগুলো পূরণ করবেন, সেগুলো যেমন বলছেন, একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি, যেটি প্রায় জামাতের সর্বস্তরের নেতাকর্মীরা বলছেন, সেগুলো দূর করবেন, সেভাবেও কিন্তু এখানে আমরা নেতাকর্মীদের বলতে শুনেছি। আজকের এই জনসভা থেকে কী হতে পারে, আমি জামাতের নেতৃবৃন্দের সঙ্গে কথা বললাম, তারা বলছেন যে এই আসছে নির্বাচনে এই জামাত ইসলামী তারা দলীয়ভাবে কি করতে চায় এবং স্থানীয়ভাবে অর্থাৎ এই সংসদীয় আসনের জন্য কি করতে চায়, এই যে দুইটি বার্তা এই স্থানীয় যারা এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা যেমন বলবেন, সেই সঙ্গে জামাতের যে পরিকল্পনা এই দেশ নিয়ে, সেটি কিন্তু এখানে এই উপস্থিত হয়ে বাংলাদেশ জামাত ইসলামের যিনি আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এই জনতাকে বলবেন এবং জামাতের পক্ষে অর্থাৎ দাঁড়িপাল্লার পক্ষে 11 দলীয় জোটের পক্ষে ভোট চাইবেন। এটি কিন্তু আমার জামাতের এই নেতারা জানিয়েছেন। জ্যোতিকা, এই ছিল যাত্রাবাড়ি থেকে আমার কাছে সব শেষ। জামায়াতের নির্বাচনী জনসভার সবশেষ খবর জানাচ্ছিলেন আজহার লিমন। প্রচার প্রচারণা সহ নানা কর্মকাণ্ডে জমে উঠেছে পার্বত্য জেলা খাগড়াছড়ির ভোটের মাঠ। ভোটারদের দৃষ্টি আকর্ষণের নানা চমক নিয়ে হাজির হচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন প্রতিশ্রুতিও। এ বিষয়ে জানাতে খাগড়াছড়ির আসন থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, ভোটের মাঠে প্রার্থীদের প্রতিশ্রুতি সম্পর্কে কি বলছেন ভোটাররা, জানাবেন। জ্যোতিকা, চমৎকার একটি জেলা খাগড়াছড়ি এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলা চলে, সেই খাগড়াছড়ি থেকে আজ আমরা যুক্ত হয়েছি। এবং খাগড়াছড়িতে জাতিসত্তার যেমন বৈচিত্র্য রয়েছে, তেমনি এখানকার যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেখানেও কিন্তু বেশ বৈচিত্র্য রয়েছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চল হওয়ায় কিন্তু এখানকার যেই অর্থনীতি, সেটিতে এখানকার কৃষির একটি ব্যাপক ভূমিকা রয়েছে। বিশেষ করে বনজ সম্পদ থেকে শুরু করে খাদ্যপণ্য উৎপাদনের জায়গা থেকে খাগড়াছড়ি কিন্তু বেশ সমৃদ্ধ একটি জেলা। এবং আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন
যে পাহাড়ের ভাঁজে ভাঁজে কিন্তু এখানকার যারা অধিবাসী রয়েছেন তারা বিভিন্ন ধরনের ফসলের চাষ করেন, তার মধ্যে আনারস রয়েছে, পাহাড়ি ধান রয়েছে, যেই পণ্যগুলোর আসলে দেশব্যাপী কিন্তু একটি ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শুধুমাত্র উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং উন্নত অবকাঠামো না থাকার কারণে এই যে বিপুল উৎপাদিত কৃষিজ পণ্য সেগুলো কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছেন না এর উৎপাদকরা, এবং যার কারণে একেবারে নামমাত্র মূল্যে কিন্তু তাদের সেগুলো বিক্রি করে দিতে হচ্ছে, কিংবা বেশিরভাগ কিন্তু এখানে পচে নষ্ট হচ্ছে। যে কারণে এখানকার যারা কৃষি নির্ভর যে অর্থনীতি বা কৃষির ওপর নির্ভর করে যারা জীবিকা নির্বাহ করেন তারা চাইছেন যে তাদের পণ্য যাতে সঠিক দামে বা ন্যায্য দামে তারা বিক্রি করতে পারেন, সেই জন্য উন্নত যোগাযোগ কাঠামো যাতে গড়ে তোলা হয়। আগামীর যারা জনপ্রতিনিধি হবেন তাদের কাছে তারা সেই প্রত্যাশাটুকুই কিন্তু করছেন, এবং একই সাথে সেই কৃষি এবং যোগাযোগের পাশাপাশি স্বাস্থ্যও কিন্তু এখানে ব্যাপক পিছিয়ে রয়েছে, এবং সেই স্বাস্থ্য খাতে অর্থাৎ এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে পাহাড়ি অঞ্চল হওয়াতে এক একটি পরিবার কিন্তু অনেক দূরে দূরে বসবাস করে, অর্থাৎ খুব সীমিত সংখ্যক বসতি গড়ে ওঠে এক একটি স্থানে, এবং তাদেরকে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক দূরে যেতে হয়। বিশেষ করে বড় কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে বিভাগীয় শহর চট্টগ্রাম ছাড়া কিন্তু তাদের যাওয়ার অন্য কোনো পথ থাকে না। যে কারণে এই অঞ্চলকে ঘিরে যাতে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হয় যেখানে সব ধরনের সেবা তারা ন্যায্য মূল্যে পাবেন, সেই দাবিটিও কিন্তু এই জনপদের অধিবাসীদের পক্ষ থেকে রয়েছে। এবং আরেকটি বিষয় বলতে চাই যে সংঘাত বা পাহাড়ি যে জাতিসত্তা রয়েছেন তাদের সাথে বাঙালি জাতিসত্তা যারা রয়েছেন তাদের যেই মাঝে মাঝে দাঙ্গা সৃষ্টি হয়, সেই জায়গাটিতে কিন্তু বলছেন যে যারা জনপ্রতিনিধি হন এ ধরনের দাঙ্গা সৃষ্টি হওয়ার পর কিন্তু তারা খুব একটা ভূমিকা রাখতে চান না বা রাখেন না। তারা সেই অতি তিক্ত অভিজ্ঞতা থেকে পেরিয়ে তারা চাইছেন যে এবার যারা নির্বাচিত হবে তারা সম্প্রীতির খাগড়াছড়ি নির্মাণে ভূমিকা রাখবেন, এবং সব ধরনের জাতিসত্তা যাতে মিলেমিশে বসবাস করতে পারে, ক্ষুদ্র ঘটনা থেকে যাতে আর দীর্ঘ দাঙ্গা বা বৃহৎ দাঙ্গা সৃষ্টি না হয়, সেই জায়গাটিতে জনপ্রতিনিধিরা ভূমিকা রাখবেন, তেমনটি কিন্তু এখানকার ভোটাররা প্রত্যাশা করছেন। এবং এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আমরা বিকেল 4:30টায় ভোটারের ইশতেহার অনুষ্ঠান থেকে আজকে খাগড়াছড়ি থেকে যুক্ত হব। জ্যোতিকা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে চতুর্থ দিনের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা, করছেন গণসংযোগ ও লিফলেট বিতরণ। বিস্তারিত জানাতে ঢাকা 14 থেকে যুক্ত হচ্ছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, কেমন চলছে প্রচারণা জানাবেন? জ্যোতিকা, সবার আগে একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, একটু ভাবুন তো, যদি এমন হয় যে কোনো দেশের রাজধানীতে মানুষের মূল শহরে আসতে একেবারে রাজধানীর সাথে লাগোয়া একটি জায়গায় তাকে নৌকা পার হয়ে আসতে হচ্ছে এবং সেটা জীবনের ঝুঁকি নিয়ে, তাহলে কেমন হয় ব্যাপারটা? আসলে নিশ্চয়ই খুব দুঃখজনক। আমরা বিভিন্ন দেশে দেখেছি যে মানুষ নৌকায় চলাচল করে, সেটা হচ্ছে তার একটা যে অন্য সময়ে কিংবা ঘুরতে গেলে সেরকম একটা জায়গা আমরা দেখি, কিন্তু নৌকা দিয়ে পারাপার হয়ে মূল শহরে আসে এবং সেটা ঝুঁকি নিয়ে, এবং সেখানে বছরে একাধিক মানুষ মৃত্যুবরণ করে। এই জায়গাটায় আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মিরপুর দিয়াবাড়ি। মিরপুর এর সঙ্গে একেবারে লাগোয়া সাভারের দুটি উপজেলা কাউন্দিয়া এবং বনগাঁও। আমি আছি এখন ঠিক কাউনিয়ার পাশেই, সেই জায়গাটিতে। এটি হচ্ছে ঢাকা 14 আসনের সঙ্গে এই দুটি ইউনিয়ন এই 14 আসনের সাথে আছে। কিন্তু এখানে দীর্ঘদিন যাবৎ এই তুরাগ নদীর উপরে একটি ব্রিজের দাবি ছিল এই এলাকাবাসীর, কিন্তু এখন পর্যন্ত তাদের সেই আশ্বাস বিভিন্ন সময় যারা নির্বাচিত হয়েছেন এই এলাকার যারা প্রার্থী নির্বাচিত হয়ে সংসদে গেছেন, কিন্তু আজ পর্যন্ত এই এলাকার মানুষের যে একটা দাবি সেটা তারা পূরণ করতে পারেনি। এই এলাকায় একটা ব্রিজ তারা করে দিতে পারেনি, যে কারণে এখন পর্যন্ত কাউন্দিয়া এবং বনগাঁওবাসীরা এই নৌকায় পারাপার হয়ে তাদেরকে আসতে হয়। যদি তারা সেটা না আসেন তাহলে অনেক সময় হাতে নিয়ে তাদেরকে আমিনবাজারের যেই প্রধান যেই ব্রিজটি আছে সেই ব্রিজ পারাপার হয়ে গাবতলী হয়ে তাদেরকে কর্মসংস্থানে আসতে হয়। কিন্তু এদিকের অধিকাংশ অনেক মানুষ আছে যারা হচ্ছে এখানে মিরপুর 1 নম্বর 2 নম্বরে যারা তাদের কর্মস্থলে যায়, তারা কিন্তু এই পথটি ব্যবহার করে, কিন্তু এখানকার সেই দাবিটি এখন পর্যন্ত পূরণ হয়নি। কেন আমি এটিকে ঝুঁকিপূর্ণ বলছি? একে তো এটি হচ্ছে নৌকায় করে, ডিঙি নৌকা, ছোট ছোট নৌকায় করে তারা পারাপার হচ্ছেন, এবং একই সাথে এই তুরাগ নদীর উপর দিয়ে বালুর যেই ট্রলারগুলো যায়, আমরা জানি যে বিভিন্ন সময় এই বালুর ট্রলারের সাথে ধাক্কা লেগে অনেক বড় বড় নৌকা ডুবে যায়, কিন্তু এখানে ছোট ছোট ডিঙি নৌকা, এখানে কোনো ট্র্যাকার নেই, কোনো কিছু নেই, যে কারণে এই নৌকাগুলো ওই বালুর যেই ট্রলারগুলো রয়েছে সেগুলোর নিচে পড়ে সেগুলো মানুষ কিন্তু মারা যায়। তাই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি যেন এখানে একটা ব্রিজ হয়। আজকে এই নির্বাচনী প্রচারণার 4র্থ দিনে
বিএনপির যিনি প্রার্থী রয়েছেন এই ঢাকা 14 আসনের সানজিদা ইসলাম তুলি, তিনি আজকে এই কাউন্দিয়াতে আসবেন নির্বাচনী প্রচারণায় এবং তিনি এখানকার মানুষকে প্রধান যে দাবিটি, তিনিও একইভাবে আগের যেই এখানে যারা প্রার্থী ছিলেন, সংসদ সদস্য ছিলেন, তারা যেভাবে এখানকার মানুষদেরকে আশ্বস্ত করেছেন একইভাবে তিনিও তাদেরকে আশ্বস্ত করতে চান। কিন্তু এখন দেখার বিষয় আসলে তিনি তার এই এলাকার মানুষের যে একমাত্র দাবিটি, সে দাবিটি আসলে তিনি পূরণ করতে পারেন কিনা। একইভাবে ঢাকা 14 আসনের অন্য যে প্রার্থী রয়েছেন জামাত সমর্থিত ব্যারিস্টার আরমান, তিনিও আমাকে গতকালকে বলেছিলেন যে তিনি যদি এই এলাকায় যদি নির্বাচিত হন তাহলে তিনিও এই কাউন্দিয়া মানুষের যে দীর্ঘদিনের যে দুঃখ কষ্ট এটি লাঘবের জন্য এই এলাকায় একটা ব্রিজ করবেন। কিন্তু এলাকাবাসীর যেটা কথা যে সবাই যে আশ্বাসটা দেয় সেটা আসলে ভুয়া আশ্বাস দেয়, কারণ এখানে ব্রিজ করাটা সবাই নির্বাচনের যেই তাদের যে বৈতরণী আছে সেটি পার হওয়ার জন্যই তারা আসলে আশ্বস্ত করেন। কিন্তু সরকারের পক্ষ থেকে এখানে যে মাস্টার প্ল্যান সেটিতেও আসলে এরকম ব্রিজের কোনো কিছু নাই। তাই তাদের যে দাবি, আগে দাবিটি আসলে সবার সামনে উপস্থাপন করা যে এটা আসলে কতটুকু প্রয়োজন, তারপর এখানে একটা ব্রিজের উদ্যোগ যেন নেয় এই নির্বাচিত যিনি হোক না কেন। এই ছিল আমার কাছ থেকে এখান থেকে সর্বশেষ। নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন গালিব ইবনে রিয়াজ। গণতন্ত্রের সকল আন্দোলন সংগ্রাম এবং সর্বশেষ 24 জুলাই গণ অভ্যুত্থানে নারীর অংশগ্রহণ ছিল অভাবনীয়। সোচ্চার নারীর কারণে সফলতা অর্জিত হয়েছে সকল ক্ষেত্রে। অধিকার বাস্তবায়নের পাশাপাশি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উপকূলীয় নারীর রয়েছে অংশগ্রহণের প্রত্যাশা ও গুরুত্বপূর্ণ ভাবনা। নিসার উদ্দিন বাবুর ক্যামেরায় জসিম পারভেজের প্রতিবেদন। প্রায় 150 বছরের গৌরবের ইতিহাসের ধারক আধুনিক পটুয়াখালী 3221 বর্গ কিলোমিটার আয়তনের এই জেলা নারী অগ্রগতির সঙ্গে পরিণত হয়েছে পর্যটন ও বাণিজ্যিক শহরে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল এবং স্বতন্ত্র 24 জন বৈধ প্রার্থী নির্বাচনমুখী হয়ে উঠেছে। ষাটোর্ধ্ব কোহিনুর বেগম আর্থিক সংকটে জীবন কেটে যাচ্ছে কোনো রকমে। যোগ্য নেতা ও সরকার নির্বাচনে ভোট ভাবনায় কোহিনুরদেরও রয়েছে ভিন্নতা। আমাকে যে সাহায্য সহযোগিতা করবে এই ধরনের সরকার আমরা চাই। এই ব্যালট পেপার দেখিয়া পছন্দ হইলে যেটা পছন্দ হইবে দিতে। 26 নির্বাচন নিয়ে অনেক উচ্ছ্বাস থাকলেও কৃষিবান্ধব সরকার গঠন, সম্পদে নারীর অধিকার নিশ্চিত এবং দুর্যোগাক্রান্ত উপকূল সুরক্ষার দাবি জোরালো হয়ে উঠেছে। একই সঙ্গে নারী উদ্যোক্তাদের স্বার্থ রক্ষায় যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নারী বান্ধব সরকার গঠনের সুর উঠিয়েছে নারী ভোটাররা। নারী বান্ধব সরকার চাই, জানি মহিলা আমাদের এই যে জমি জমা আছে ভাইরা দেয় না, ধানের দাম পাই না, এটা যে আমরা পাই। কৃষির লেগে যারা ভালো করবে তারই আমরা ভোট দেব। চাকরি সুবিধা এবং বাণিজ্যিক ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিতে নারীবান্ধব ভোট কেন্দ্র স্থাপন, ভোট প্রদানে সচেতনতার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের দাবিও ভোটারদের। নারীদের উদ্বুদ্ধকরণের জন্য আমরা ইউনিয়ন পর্যায়ে উঠান বৈঠকের ব্যবস্থা করেছি এবং আমরা ওয়ার্ডে পৌরসভার মধ্যে ওয়ার্ডে আমরা সচেতনতামূলক ব্যবস্থা নিচ্ছি। মেয়েদেরকে আধুনিক উপযোগী মানে সময় উপযোগী করে যে সাপোর্টটা দেওয়া দরকার, নির্বাচিত সরকারের কাছে সেই প্রত্যাশা তো আমার থাকবেই। জেলায় 4টি সংসদীয় আসনে 15,09,589 ভোটারের মধ্যে নারী ভোটার 7,47,585 জন। নির্বাচনে মুখ্য ভূমিকায় রয়েছেন এই নারী ভোটাররাই। এখন পটুয়াখালী। ঢাকা 9 আসনে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা। প্রচার কার্যক্রমে খোঁজ রাখছেন মাহফুজা বৃষ্টি। এই আসনে বিএনপি ও জামায়াতের পাশাপাশি শক্ত স্বতন্ত্র প্রার্থী রয়েছে। কেমন চলছে সেখানকার নির্বাচনী প্রচার জানাবেন। যুথিকা, আমরা যেমনটা জানি যে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জোরে সোরে কিন্তু প্রচারণার কাজ চালাচ্ছে প্রার্থীরা। সেই ক্ষেত্রে বিএনপি, জামাত এবং স্বতন্ত্র প্রার্থী যারা আছেন তারা সকলেই কিন্তু এই আসনগুলোতে নতুন মুখ বলেই কিন্তু আমরা যতটা জানছি যে জনগণের সাথে কথা বলছি যে তাদের পরিচিতিটা কম। সে জায়গায় আপনি দেখতে পাচ্ছেন যে তারা এই পরিচিতি বাড়ানোর জন্যই কিন্তু সাধারণ মানুষের একদম দাঁড়গোড়ায় যাচ্ছে। যারা এখন এই মুহূর্তে আমি আছি তাসনিম জারার কাছেই, তিনি সকাল 9টা থেকে তার প্রচারণা কার্য চালিয়েছেন।
মূলত ঢাকা ৯ আসনে যে মুগদা, সবুজ বা খিলগা এসব এলাকা জুড়ে যেই জায়গাটি রয়েছে, আসনগুলো রয়েছে, সবগুলোতেই কিন্তু নিজেদের যে ইশতেহার ঘোষণা আছে। আমরা জানি যে গতকাল তাসনিম যারা ফেসবুকে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন, তিনি সেখানে শিক্ষা, গ্যাস এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি নির্বাচনে জয় হলে এই সাধারণ মানুষের এই সমস্যাগুলো নিরসনে কাজ করবে। সেই জায়গা থেকে আমরা দেখছিলাম যে তিনি একদম নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে যারা আছেন প্রচারণার কাজে কিন্তু সকলকেই অংশগ্রহণ করাচ্ছেন, বলছেন এবং সঠিকভাবে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, নির্বাচনকে সফল করার জন্য যাদের প্রার্থীদের কিন্তু যে সকল প্রার্থী আছে, জনগণ আছেন, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার ব্যাপারে কিন্তু বেশি উৎসাহিত করছেন। আমরা দেখতে পাচ্ছি যে নিজের প্রচারণার পাশাপাশি অন্যান্য যে সুযোগ সুবিধা, দেশের যে নাগরিকদের অধিকার, সেই নাগরিকদের অধিকারগুলো ফিরে দিতে যেসব প্রার্থী কাজ করবে তাদেরকে কিন্তু ভোট দেওয়ার ব্যাপারে তিনি জনগণকে বলছেন। এছাড়া আমরা জানি যে বিগত সময়ে নির্বাচন করবে কি করবে না এই সমস্ত বিষয় নিয়ে নানা দ্বন্দ্ব এবং নানা বিতর্কের পরে কিন্তু শেষমেশ আমরা কিন্তু জানতে পেরেছি যে তিনি নির্বাচন মনোনয়ন ফিরে পেয়েছেন। ফুটবল প্রতীকে কিন্তু নির্বাচনী প্রচারণা কাজ করছেন। সব মিলিয়ে আমরা আসলে একে একে খবর জানাচ্ছি। এই মুহূর্তে স্বতন্ত্র প্রার্থীর খবর ছিল এই পর্যন্তই। নির্বাচন প্রচারণার খবর জানাচ্ছিলেন মাহফুজা বৃষ্টি। নির্বাচন সামনে রেখে সারা দেশে চলছে জোর প্রচারণা, সভা সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এ বিষয়ে জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম। তরিকুল, প্রার্থীদের প্রচারণায় কোন বিষয়গুলোকে প্রাধান্য দেয়া হচ্ছে? যুথিকা, মূলত প্রার্থীরা ভোট থেকে মাঠে নেমেছে, ভোট প্রার্থনা করছেন এবং তারা ভোটারদের কাছে যাচ্ছেন মূলত এলাকার উন্নয়ন। সেই সাথে নগরীতে, খুলনা নগরীতে যে সমস্যাগুলো রয়েছে বা আশেপাশের জেলাতে যে 6টি আসন রয়েছে, সেই 6টি আসনে যে মূল সমস্যাগুলো রয়েছে সেগুলোই তারা তুলে ধরছেন। আমি রয়েছি খুলনার এটি রূপসা এলাকায়। তো এই এলাকাতে জনসংযোগ করছেন এই মুহূর্তে খুলনা 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। তিনি জনগণের কাছে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। তিনি মূলত কয়েকটি বিষয়কে বেশ গুরুত্ব দিচ্ছেন। এই শহরে মাদক, সন্ত্রাস, দখলদারিত্ব বা টেন্ডারবাজি, এছাড়া মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, যুব সমাজকে কর্মসংস্থানমুখী করা এবং সেই সাথে এই অঞ্চলে যে শিল্প কলকারখানা রয়েছে বা শিল্প ইন্ডাস্ট্রি রয়েছে, যেখানে কর্মসংস্থানের সুযোগ রয়েছে, সেগুলোকে আবার নতুন করে সেগুলো চালু করা এবং নতুন নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে এই কর্মসংস্থানের সৃষ্টি করা। বিশেষ করে নারীদের একটা অংশ শহরের বিভিন্ন স্থানে যারা একসময় কাজ করতেন তারাও বেকার হয়ে পড়েছেন, সেগুলোকে আবারও ফিরিয়ে আনা এবং খুলনার অতীত ঐতিহ্য শিল্প নগরী, সেই শিল্প নগরীকে তিনি আবারও ফিরিয়ে আনতে চান এবং রূপ দিতে চান শিল্পে নগরী হিসেবে। তো সব মিলিয়ে তিনি যেটি সকাল থেকে তার নেতাকর্মীরাও ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় গণসংযোগ চলছে এবং তারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং জনসাধারণের কাছ থেকেও তারা নিশ্চয়তা চাচ্ছেন প্রার্থীদের কাছ থেকে যে তারা যেন নির্বাচিত হওয়ার পর তাদের কথা রাখেন এবং সেই সাথে এই এলাকার যে অনুন্নত যে ব্যবস্থাপনা রয়েছে সেগুলোকে উন্নয়ন ঘটানো, পাশাপাশি আধুনিক ব্যবস্থাপনায় আনা নগরীকে এবং প্রযুক্তি নির্ভর তারুণ্য যে কর্মসংস্থান সেটি সৃষ্টি করার তারা দাবি জানিয়েছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার 30তম ওয়ার্ডের যে গণসংযোগ করছেন বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা 2 আসন থেকে তার সর্বশেষ খবর। খুলনা থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন তরিকুল ইসলাম। শেষবারের মতো যশোর কারা ফটকে মৃত স্ত্রী সন্তানের মুখ দেখে কান্নায় ভেঙে পড়েন কারাবন্দী ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম। গতরাতে যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে মৃত স্ত্রী সন্তানের মরদেহ নেওয়া হলে শেষবারের মতো তাদের দেখার সুযোগ করে দেয় কারা কর্তৃপক্ষ। স্বজনরা জানান, গেল শুক্রবার সদর উপজেলার সাবেকডানা গ্রাম থেকে গৃহবধূ কানিজ সুবর্ণার ঝুলন্ত মরদেহ ও তার 9 মাস বয়সী ছেলে শেজাদ হাসানের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। কানিজ সুবর্ণা বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী। পরে কারাবন্দী ছাত্রলীগ নেতা সাদ্দামকে স্ত্রী সন্তানকে দেখানোর জন্য মরদেহ নেওয়া হয় যশোর কেন্দ্রীয় কারাগারে। এ সময় কারা ফটকে নেওয়া হয় সাদ্দামকে, তবে তাকে প্যারোলে মুক্তি না দেয়ায় ব্যাপক সমালোচনা চলছে দেশ জুড়ে।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ফেডারেল এজেন্টদের গুলিতে এক ব্যক্তি নিহতের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে মিনিয়াপোলিস শহর। মাত্র 17 দিনের ব্যবধানে এটি ফেডারেল এজেন্টদের হাতে দ্বিতীয় কোনো নাগরিক হত্যার ঘটনা। এ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিনেসোটা অঙ্গরাজ্য প্রশাসনের মধ্যে শুরু হয়েছে নজিরবিহীন বাকযুদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় এজেন্টদের সাথে তর্কে জড়িয়ে পড়া এক ব্যক্তিকে অন্তত 6 জন মাস্ক পরা এজেন্ট ঘিরে মারধর করেছেন। ধস্তাধস্তির এক পর্যায়ে গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 37 বছর বয়সী ওই ব্যক্তি। তবে ফেডারেল সংস্থা DHS এর দাবি ভিন্ন। তাদের অভিযোগ, ওই ব্যক্তি একটি হ্যান্ড গান নিয়ে কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা করেছিলেন। এই ঘটনার পরপরই মিনিয়াপোলিস জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ফেডারেল এজেন্টদের শহর ছাড়ার আলটিমেটাম দেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে উত্তাল রাজপথ নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুটছে আইন শৃঙ্খলা বাহিনী। এবার খেলার প্রসঙ্গ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরবর্তী সিরিজ থেকেই খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন। শনিবার বিসিবির জরুরি সভা শেষে এ তথ্য জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। এর ফলে 1 বছরেও বেশি সময় স্কোয়াডের বাইরে থাকা সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা বাড়ল। বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেইলেবিলিটি, ফিটনেস এবং এক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। সাকিব আল হাসান যদি অন্যান্য গ্লোবাল যেই টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করতে পারবে, কারণ ওখানে বোর্ড এনওসি প্রোভাইড করবে। এই ছিল এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।